নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোহিনী। 2024 ঘটনাবহুল বছর। এই বছর দেশের রাজনীতিতে এমন কিছু আলোড়ন ফেলে দেওয়া ঘটনা ঘটেছে যা আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে। 2024-এর শেষে এসে আমরা এমনই 8টি ঘটনা নিয়ে কথা বলবো যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যা আমরা জানি, যতটা আমরা জানি তাই কি যথেষ্ট। চলুন ফিরে দেখা যাক ভারতীয় রাজনীতির সেই 8টি অধ্যায়। 2024-এর শুরু থেকেই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েছিলেন আপামর দেশবাসী। 19শে এপ্রিল থেকে 1 জুন মোট 7 দফায় দেশ জুড়ে লোকসভা নির্বাচন হয়। যদিও বিজেপির আব কি বার 400 পার বাস্তবে প্রতিফলিত হয়নি, তবে ক্ষমতায় আসে এনডিএ সরকার। টান টান উত্তেজনা ও দফায় দফায় আলোচনার পর ইনফ্যাক্টরের মধ্যস্থতায় তৃতীয়বারের জন্য ফের প্রধানমন্ত্রী পদে আসীন হন নরেন্দ্র মোদী। এদিকে জোর টক্কর দিয়ে রাজনৈতিক ময়দানে ছাপ রেখে যায় ইন্ডিয়া জোট। এদিকে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে মমতা ম্যাজিকে আস্থা রেখে বাংলায় ফের সবুজ ঝড়। 21-এর বিধানসভা নির্বাচনের মতোই 24-এর লোকসভা নির্বাচনেও ল্যান্ডস্লাইড ভিক্টরি তৃণমূল কংগ্রেসের। 2019-এর থেকেও শক্তি বাড়িয়ে বঙ্গে ফের সবুজ ঝড়। আর এই প্রেক্ষিতে যা না বললেই নয় তা হলো নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয়ী হন। বিজেপি প্রার্থী থেকে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 7 লক্ষেরও বেশি। এরপর চলে যাওয়া যাক ওড়িশার সরকার বদলের দিকে। এই 2024 সালেই 24 বছর পর ওড়িশার মসনদ থেকে সিংহাসনচ্যুত হন নবীন পটনায়ক, যা কিনা ওড়িশা তথা সমগ্র দেশবাসীর কাছে কিছুটা হলেও অপ্রত্যাশিত ছিল। বিজেডির নবীনকে সরিয়ে ওড়িশার মসনদে বসেন বিজেপির মোহন চরণ মাঝি। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন 2024 সালের সেরা ব্লকবাস্টার বলাই যায়। বিধানসভা ভোটে মহারাষ্ট্রের 288টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের 3 দল তথা বিজেপি, শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি যথাক্রমে 132, 57 এবং 41টি আসনে জেতে। মহাজোটের 3 শরিক বিজেপির দেবেন্দ্র ফডনভিস, শিবসেনার একনাথ শিন্ডে ও এনসিপির অজিত পাওয়ার সকলেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে শোনা যাচ্ছিল। তুমুল টানাপোড়েন ও বিস্তর দর কষাকষির পর অবশেষে মেটে দ্বন্দ্ব। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসেন দেবেন্দ্র ফডনভিস আর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে। 2014 সালের পর 2024 সাল, 10 বছর পর জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। সেদিকেই তাকিয়েছিল দেশবাসী। জম্মু ও কাশ্মীরের 90টি বিধানসভা আসনে 3 দফায় ভোট গ্রহণ হয়। উপত্যকায় মূল প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও সিপিএম এর জোট, বিজেপি ও মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি। অক্টোবরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ওমর আবদুল্লাহ। উল্লেখযোগ্যভাবে নির্বাচনী সঙ্গী হলেও মন্ত্রিসভায় কিন্তু যোগ দেয়নি কংগ্রেস। এবার ফোকাস দিল্লি। এই 2024 সালেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি, জেল, পদত্যাগ এবং জামিন সব মিলিয়ে যমুনা তীরের রাজনীতি তোল পার হয়ে ওঠে। নেতা কেজরিওয়ালের পর দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেন আতিশি। এবার আসি ঝাড়খণ্ডের রাজনীতির দিকে। 2024 সালের শুরুতেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা এবং ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হন। পরে অবিশ্বাস্য বাউন্স ব্যাক করে তিনি ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজেপিকে হারিয়ে ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসেন হেমন্ত। তার এহেন প্রত্যাবর্তন জাতীয় রাজনীতিতে ইতিহাস হয়ে থেকে যাবে তা বলাই বাহুল্য। 2024-এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর রাজনৈতিক উত্থান প্রশংসনীয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওয়ানাড এবং রায়বেরেলি এই 2টি আসনেই জয়লাভ করেন। তবে গান্ধী পরিবারের ঘাঁটি রায়বেরেলিকেই তিনি তার আসন হিসেবে বেছে নেন। রাহুল তথা কংগ্রেসের জন্য এই জয় 2024-এর অন্যতম হাইলাইট। এই প্রসঙ্গে 2024-এর আরও একটি ঘটনার কথা না বললেই নয়, তা হলো দাদা রাহুলের ছেড়ে যাওয়া ওয়ানাড আসনে লড়াই করেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। উপনির্বাচনে জয়ী হয়ে 2024 সালেই তাঁর নির্বাচনী আত্মপ্রকাশ। রাজনৈতিক সমীকরণের আঁচ আগে থেকে নির্ধারণ করতে পারা সহজ কথা নয়। কথায় আছে, রাজনীতিতে কখন কি হয় তা কেউ বলতে পারে না।
2024-এর এই ট্রেন্ড কি বজায় থাকবে 2025-এও? 2026-এ বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে 2025 সালটি? সব উত্তর দেবে সময়। আর এরকমই বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।